আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় আমরা রয়েছি। 2025 সালে যে নতুন বই দেওয়া হয়েছে, তো অধ্যায় 4-এ দেখো তোমাদের 43 নম্বর পৃষ্ঠায় অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে। তো বহু নির্বাচনী প্রশ্ন শুরুতে দেখো। তো এখানে দেখো 1 নম্বর প্রশ্নটা, যে কোন দেশটি পোশাক সহ বাংলাদেশের উৎপাদিত পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা? তো আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র। বাংলাদেশে একটি শিল্প সম্ভাবনার দেশ, কারণ এখানে কি হয়, এখানে খ নাম্বারটা হবে। ঠিক আছে, যে খ নাম্বার উত্তর হবে। ফলের রস একটি কি হবে, প্রক্রিয়াজাতকরণ খাদ্য, এই যে গ নাম্বারটা হবে। প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা কি, এই যে ক নাম্বারটা হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যে রাকিব সাহেব একজন শিল্পপতি। তো তিনি ঢাকার তেজগাঁও এলাকায় 30 লাখ টাকা দিয়ে একটি পোশাক তৈরি কারখানা স্থাপন করেন। তার এই কারখানাতে 200 জন শ্রমিক কাজ করেন। তিনি এই কারখানার লভ্যাংশ দিয়ে আরও একটি কারখানা স্থাপন করেন। তৈরি পোশাক তিনি ইউরোপ ও আমেরিকা বিভিন্ন দেশে রপ্তানি করেন। এখানে 5 নম্বর বলছে, রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? ক্ষুদ্র শিল্প, হয়েছে ঘ নাম্বারটা। উক্ত কাজটি বাংলাদেশের জাতীয় অর্থনীতি কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলেছে? কোনটার কর্মসংস্থান সৃষ্টি, হয়েছে ঘ নাম্বারটা হবে। এখন দেখো আমাদের সৃজনশীল নাম্বার 1। তমিজউদ্দিন তার 3 ছেলের সাথে নিয়ে তার জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে। তার স্ত্রী পুত্রবধূরাও ফসল তোলার কাজে সহায়তা করে। অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদি দোকানে চালায়, কিন্তু এসব কাজের জন্য কেউ তাকে কোনো বেতন দেয় না। তাতে সে মনে কষ্ট পায় না, বরং গর্ববোধ করে। তো দেখো সাফটা এর পুরো নাম কি, মানে একটা পূর্ণরূপ কি? ঠিক আছে, সাফতা। তো সাফতা পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সাফতা। খ নাম্বার, মাঝারি শিল্প বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। মাঝারি শিল্প যেসব শিল্প প্রতিষ্ঠান 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে, সেগুলোকে সাধারণ মাঝারি শিল্পের বলে পণ্য বলে গণ্য করা হয়। যেমন হালকা ইঞ্জিনিয়ারিং বা সিল্ক, সিরামিক ইত্যাদি। শেষ। গ নাম্বার, তমিজউদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজে আওতাভুক্ত, তা ব্যাখ্যা করো। তো তুমি লিখবা যে তমিজউদ্দিনের পরিবারের সদস্যদের কাজ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলীর আওতাভুক্ত। উদ্দীপকে তমিজউদ্দিন তার 3 ছেলেকে নিয়ে অর্থনীতির অবদানের জন্য ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে। তার এই কাজগুলো মূলত অর্থনৈতিক অনানুষ্ঠানিক কাজের আওতাভুক্ত। ঠিক আছে, তো বাংলাদেশের গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ অর্থনৈতিক অনানুষ্ঠানিক খাতের মাধ্যমে তাদের জীবিকার সংস্থান করছে। আচ্ছা, গ নাম্বার, তমিজউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, মূল্যায়ন করো। তমিজউদ্দিনের মতো মানুষের কাজ তথা অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী জাতীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ অবদান রাখছে, বক্তব্যটি যথার্থ। ঠিক আছে, তারপর কি লিখবা? তমিজউদ্দিন তার 3 ছেলে, স্ত্রী, পুত্রবধূ সহ আনুষ্ঠানিক অর্থনীতির খাতে ভূমিকা রাখার জন্য জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পায় না, কিন্তু তাদের যে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয়, সমস্ত রাষ্ট্রের উপকৃত হচ্ছে। তো দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটি তারাই উৎপাদন করছে। ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই হবে। 2 নম্বর সৃজনশীলটা দেখো। জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা মহিলা। সে একদিন বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে। দুই মেয়েকে আহ, দুই মেয়েকে নিয়ে, অর্থাৎ ডালা এবং কোলা ফুলদানি তৈরি করে। তার ছেলে তামজিদ এগুলো বাজার বিক্রি করে। এতে তাদের যে লাভ হয় তা দিয়ে সংসার চালায়। দিনে দিনে তাদের তৈরিকৃত দ্রব্যের চাহিদা বাড়তে থাকে, এবং পরবর্তীতে তামজিদ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয়। সে কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি কারখানা স্থাপন করে। তামজুদ্দিন তার কারখানার খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে। ক নাম্বার, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? তো তুমি দিবে যে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই রপ্তানি প্রক্রিয়ার এলাকা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। খ, আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। যেসব কাজের জন্য মজুরি নির্ধারিত নেই এবং করের আওতা আনাও কঠিন, এবং সেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক অর্থাৎ নিয়ন্ত্রিত হয় না, সেগুলোকে আনুষ্ঠানিক কার্যক্রম বলে। যেমন নিজের জমি বা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ। তামজিদের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত, তা ব্যাখ্যা করো। উদ্দীপকে তামজিদের স্থাপিত কারখানাটি কুটির শিল্পের অন্তর্গত।
তার মা জরিনা বেগম তার দুই মেয়ে সহ ডালা এবং কোলা ফুলদানি নানা ধরনের কুটির শিল্প নির্মাণ করেন আর তা বিক্রি করে অর্জিত মুনাফা দিয়ে তামজুদ্দিন একটি খাদ্যদ্রব্য তৈরি করে কারখানা স্থাপন করেন। তার স্থাপিত কারখানাতে কুটির শিল্পের অন্তর্গত। তুমি এই পর্যন্ত লিখলে হবে, ঠিক আছে। আর গ, বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন করো। তুমি লিখবে বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান অপরিসীম। তিনি একজন গরিব বিধবা মহিলা হওয়া সত্ত্বেও তার ছেলেকে দিয়ে একটি কারখানা স্থাপন করেন, যা সত্যি তার স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনার দেশ। এদেশে রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায়। ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন। তো জরিনা বেগম বাঁশ ও বেত দিয়ে ডালা বোনা ফুলদানি তৈরি করতে দুই মেয়ে ছেলেকে কাজে লাগিয়েছে। এতে সে নিজে এবং তার ছেলেমেয়েরাও স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় থেকে দেখব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।